This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, দেখছেন TV9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আচ্ছা অনির্বাণ, আমরা সারাদিন আমাদের রাজ্যের দুর্নীতির খবর পড়ি বা আমাদের দেশের দুর্নীতির খবর দেখাই, আজকে কি একটু অন্যদিকে যাওয়া যাবে নাকি? হ্যাঁ, যাওয়া যাবে, এবং সেই যাওয়ার কারণটাও আসলে এই রাজ্যের মানুষই। শর্মিষ্ঠা, দেখো, 10 বছর পূর্তি হবে 2026 সালে একটা বিশেষ জিনিসের। কি জানো? রাজনীতি, বাংলার রাজনীতি বিশেষ করে গত 10 বছর ধরে দুর্নীতির গোলক ধাঁধায়, বলা ভালো কুম্ভি পাকে ঘুরপাক খাচ্ছে। 2016 বিধানসভা নির্বাচনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, শুরু হয়েছিল সারদা আর তার সঙ্গে নারদার আবহে। সেই শুরু, তারপর থেকে বাংলায় পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা নির্বাচন মানেই কোনো না কোনো দুর্নীতি নিয়ে বিরোধীদের তোপ আর শাসকের পাল্টা অভিযোগ বা পাল্টা আত্মরক্ষার খেলা। কিন্তু এই খেলার কি কোনো শেষ আছে? না, নেই। এটা তো ঘটনা যে দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, পাথর চুরি হয়েছে, গরু পাচার হয়েছে। সে দুর্নীতির টাকা কার পকেটে গেছে, যার পকেটে গেছে তিনি আবার দল বদল করলে সে টাকা অন্য কারোর পকেটে ঢুকে যায় কিনা বা সে টাকার খোঁজ নেওয়া হয় কিনা, সেগুলো অন্য প্রশ্ন। কিন্তু হয়, দুর্নীতি ঘটে, আর শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থানের মতো মানুষের 4টে মৌলিক অধিকার সেই দুর্নীতির জালে ফেঁসে গিয়ে মানুষের প্রাণ যায় অবস্থা। দিকে দিকে দুর্নীতি দেখে ক্লান্ত মানুষও এ রাজ্যে, অবশ্যই ভারতেও এবং সারা পৃথিবী জুড়েই কম বেশি সব জায়গাতেই খুঁজছেন সুরাহা। তাতে পথ দেখাচ্ছে একটা নতুন ঘটনা। দক্ষিণ পূর্ব ইউরোপের ছোট্ট একটা দেশ আলবানিয়া, একসময় কমিউনিস্ট শাসন ছিল, সেখানে এখন সরকারি স্তরে দুর্নীতি রুখতে চলে এসেছেন ম্যাডাম দিয়েল্লা, আলবানিয়ার AI মিনিস্টার। হ্যাঁ, ঠিক শুনছেন, একজন মন্ত্রী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা একজন মন্ত্রী। ভাবছেন মানুষের মধ্যে এরকম মন্ত্রী হবে কি করে? মানুষ নন তো, আদতে যন্ত্রমানবী। কিন্তু দুর্নীতি ধরতে এখন AI ভরসা। তুই যে অর্ডারটা পাবি, না মানে পাবো, মানে পাওয়ার চান্স আছে। না, যাই হোক, যদি পাস তাহলে সেটা কি বেসিসে পাবি? তোর মালটা ভালো বলে, নাকি রেটটা ভালো বলে, নাকি তুই মানুষটা ভালো বলে? ঘুষটা ভালো বলে। চাকরি পেতে ঘুষ, সরকারি প্রকল্পে কাটমানি, রাস্তা থেকে বালিঘাটের টেন্ডারে অনিয়ম। সময় বদলালেও সমাজের এই সমস্ত মৌলিক সমস্যার বদল হয়নি, বরং বদলের আশায় যাদের ভোট দিয়ে আইনসভায় পাঠানো হচ্ছে তাদের একাংশের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগের পাহাড়। জ্বলন্ত প্রশ্ন এটাই যে কিভাবে এই সংকট থেকে মুক্তি পাওয়া যায়। দিশা দেখাচ্ছে আলবানিয়া। ভারত থেকে 5300 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব ইউরোপের এই ছোট্ট দেশের মন্ত্রিসভায় এমন একজনকে আনা হয়েছে যাকে নিয়ে বিশ্ব জুড়ে চমক। আসুন ম্যাডাম দিয়েল্লার সঙ্গে আলাপ করাই। আলবানিয়ার প্রধানমন্ত্রী এদি রামা গভর্নমেন্ট প্ল্যানিং বিভাগের মন্ত্রী নিয়োগ করেছেন তাকে। ভাবতেই পারেন এর সঙ্গে দুর্নীতি আটকানোর প্রসঙ্গ আসছে কোত্থেকে? তাহলে শুনুন, ম্যাডাম দিয়েল্লা রক্ত মাংসের মানুষ নন, পুরোদস্তুর AI এনাবেল যন্ত্রমানবী, বিশ্বের প্রথম কোনো দেশের কেন্দ্রীয় সরকারের AI মিনিস্টার। শুনলে চমকে যাবেন, এখন থেকে আলবানিয়া সরকার কোনো টেন্ডার দিলে যেসব কোটেশন আসবে তা পরীক্ষা করে দেখবেন দিয়েল্লা। কোন সংস্থা কাজের বরাত পাবে তা ঠিক হবে ম্যাডাম দিয়েল্লার সুপারিশেই। কোনো স্বজন পোষণ বা পাইয়ে দেওয়ার গল্পই নেই। যে মুহূর্তে ইন্ডিয়ার সিকিউরিটি নিয়ে ভাবনাটা আরো 3 গুণ বেড়ে যাবে, এরকম পদ আমরাও নিজেরাও দেখতে পাবো। কারণ 4 বছর আগে তো আমরা এই ধরনের নির্দিষ্টভাবে সাইবারের জন্য কোনো পদ তো দেখিনি, এখন দেখতে পাই। সুতরাং ডেফিনেটলি আমাদের দেশেও আসবে। প্রধানমন্ত্রী এদি রামার জমানায় আলবানিয়ার সরকারি কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে সে দেশের বিরোধী দলগুলির অভিযোগ। তাই দিয়েল্লাকে দায়িত্ব দিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসনের স্বপ্ন দেখাচ্ছেন এদি। কিন্তু হীরক রাজার দেশের সেই মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের কথা মনে আছে তো? প্রযুক্তি মানুষকে চালায় নাকি মানুষই প্রযুক্তিকে চালায়? সেই বিতর্কে রেস ধরে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কৃত্রিম বুদ্ধিমত্তার সৌজন্যে দুর্নীতি কি পুরোপুরি উপড়ে ফেলা সম্ভব? যেসব দেশ তার নিজের ডেটা সিকিউরিটি বা প্রোটেকশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করবে, তারা এরকম নতুন নতুন পদও নিয়ে আসবে। দেখুন, এটার পজিটিভ দিক যেমন কিছু আছে, ডেফিনেটলি তার নেগেটিভ আছে। এতদিন শোনা যাচ্ছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণ মানুষের চাকরি খাচ্ছে, আর এখন দেখা যাচ্ছে AI রাজনীতিবিদদেরও ভাত মারছে। দুর্নীতিতে আকণ্ঠ ডুবে থাকা পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা
এই খবর দেখেছেন কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো, দুর্নীতি ধরতে এখন AI ভরসা, আর সেই দুর্নীতিতে আক্ষরিক অর্থে প্যাঁচে পড়েছেন আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। নিয়োগ দুর্নীতির তদন্তে বিপাকে এই মুহূর্তে রাজ্যের কারামন্ত্রী। চাকরি দুর্নীতির কোটি কোটি টাকা কারামন্ত্রীর কাছে, এমনই বিস্ফোরক দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকের চাকরি বেচে চন্দ্রনাথের পকেটে প্রায় 13 কোটি টাকা ঢুকেছে বলে দাবি চার্জশিটে ইডির। এখানেই কিন্তু শেষ নয়, মন্ত্রী বেহিসেবে আয়ের কোন রকম হিসেবও দিতে পারছে না বলে অভিযোগ করছে কেন্দ্রীয় এজেন্সি। আশা রাখি নেক্সট দিনে সুবিচার পাবো। কিন্তু আজকে নতুন তথ্য প্রমাণ দেওয়ার কথা বলছি, সে দিয়েছে, দেখা যাবে। আমাদের তো উত্তর দিতে হবে, উত্তর সঠিক সময় উত্তর দেবো। আপনার যে 12 কোটি টাকার সম্পত্তি, সেটা হিসাব বহির্ভূত বলে জানাচ্ছে ইডি, সেটা প্রমাণ হয়ে পড়ে। তবে সব থেকে বড় প্রশ্ন, তাহলে কেন প্যাচে পড়ছেন এই মন্ত্রী মশাই? কোন পথে তিনি ক্রমশ ফেসে যাচ্ছেন? বড় বিগ ওয়ারে কয়েকটা পয়েন্ট দেখে নিলে আপনারা পরিষ্কার হবেন। চাকরি বিক্রি করে মন্ত্রীর পকেটে 13 কোটি ঢুকেছে, এরকমই চার্জশিটে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মন্ত্রী এবং তার স্ত্রী এবং 2 পুত্রের অ্যাকাউন্টে আয়ের সঙ্গে সঙ্গতিহীন আমানতের হদিশ পর্যন্ত মিলেছে। আর চাকরি বিক্রি 13 কোটি হিসেব চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু না, মন্ত্রী কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কোনো রকম হিসেব দিতে পারেননি। তার পরে প্লেটটা যদি চালানো সম্ভব হয়, চাপ স্বাভাবিকভাবে এই কারণে বহাল রয়েছে, যেহেতু তিনি সময়ের মধ্যে হিসেব দিতে পারছেন না। শনিবার সশরীরে হাজিরা বিশেষ আদালতে দিতে হবে ইডির। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন তো কতটা চাপে এই মুহূর্তে পড়েছেন কারামন্ত্রী। আদালতে আজকের মতো স্বস্তি মিললেও এদিনও চন্দ্রনাথকে 7 দিনের হেফাজতে নিতে চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। পরিস্থিতি বুঝে বাড়তি সময় চেয়েছিলেন মন্ত্রীর আইনজীবী। চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। 13 কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে, এটা হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে 100 কোটি 200 কোটি টাকার মালিক। প্রথম কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি। এটা তো ভোটের ঠিক একটুখানি ভোট ব্যাপার হলে বিজেপি যেহেতু সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে পারবে না, ফলে তারা তো এইগুলোই করেন, কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএ, এইগুলো দিয়ে পলিটিক্স, টাকা আটকে দেওয়ার পলিটিক্স, কুৎসা করার পলিটিক্স। এবার তো আবার নির্বাচন কমিশনকে নামিয়েছেন, ভোটার তালিকাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা, এই ধরনের কাজগুলো। এদের তৎপরতা দেখলেই বুঝবেন সামনে ভোট আসছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের মন্ত্রীরা এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেডারে রয়েছেন। এদিকে বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে ইডির নজরে এই মুহূর্তে তারকারা। দিল্লিতে ইডি দপ্তরে আজ হাজিরা দেন অভিনেতা অঙ্কুশ। গতকাল আমরা দেখেছিলাম যে মিমি হাজিরা দিয়েছিলেন। 7 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো ইডি দপ্তরেই রয়েছেন অঙ্কুশ, চলছে জিজ্ঞাসাবাদ। আজ ডাকা হয় অভিনেত্রী উর্বশী রাউতলাকেও, তিনি আজ হাজিরা দেননি। গতকাল মিমি চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। 9 ঘন্টা পর গতকাল বেরিয়েছিলেন দিল্লির দপ্তর থেকে। প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, রবীন উথাপ্পা এবং অভিনেতা সোনু সুদকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। We cannot disclose all these things. These are routine investigations which are being conducted by ED. So these are general questions about their work. That's it. Nothing great. So any documents they have asked for, Enforcement Directorate have asked for any documents? No. Just normal documents. Nothing great. Bank documents, income tax return? Yeah, these are the basic documents that everybody is supposed to carry. So they are carrying the same thing. And about the contract? Sir, are they accused? So whatever they contract they have, they are ready to give. That's not a problem. They are asking everybody, even the sports person, all these Bollywood guys, they are asking everybody. বিজেপি চক্রান্ত করে ফাঁসায়, তাহলে এই যে নাম, তৃতীয় নামটা আপনারা নিলেন উর্বশী রাউতেলা, তো উর্বশী রাউতেলা তো তৃণমূল করে না বা কংগ্রেসও করে না, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তাহলে তাদের নাম আসছে কেন? আপনি যদি বেটিং অ্যাপের সাথে যুক্ত হন, স্বাভাবিকভাবে আপনার নাম আসবে। এবং আমরা বুঝতে পারি যে এই রাজ্যের অর্থনীতির অবস্থা যে ভঙ্গুর, অর্থনীতি নেই। আগে 100টা সিনেমা তৈরি হতো টলিউডে, এখন সেটা 40-এ নেমে গেছে গোটা বছরে। তো কোথায় যাবে এরা? নানা রকম অসামাজিক কার্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এ রাজ্যে বিরোধীদের মুখে যে কথাটা আকছার শোনা যায়, হামেশাই শোনা যায়, সেটাই আজ আদালতের মুখে। জয়নগরের দলুয়াখাকিতে সন্ত্রাস মামলায় পুলিশের ভূমিকায় বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সরকার বদলালেও পুলিশ একই থাকে।
এদেরকে নিয়েই আমাদের কাজ করতে হয়, মন্তব্য বিচারপতি। 2023 সালে নভেম্বর মাসে তৃণমূল কর্মী সাইফুদ্দিন খুন হওয়ার পর বাম সমর্থকদের 28টা বাড়ি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালায়। ঘটনার পর 2 বছর পেরিয়ে গেলেও 14 জন অভিযুক্তের মধ্যে মাত্র 2 জন গ্রেফতার হয়েছে। সিআইডিকে বাকি 12 জনকে খোঁজার দায়িত্ব দিল হাইকোর্ট। রাজনৈতিক রং দেখলে হবে না, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্তব্য বিচারপতি। দীর্ঘদিন ধরে মামলা চলছিল, দীর্ঘদিন ধরে মামলা চলতে চলতে আজকে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আয়ো কাজ করছিলেন, যে আয়ো তদন্ত করছিলেন, সেই আয়োকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সিআইডি ওয়েস্ট বেঙ্গলকে অবিলম্বে ডাইরেকশন দিয়েছে যে 14 জন আছে, 14 জনের মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছিল, বাকি 12 জন 2 বছর ধরে নাকি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না। অবিলম্বে অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুততার সাথে তাদেরকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করতে হবে। এমনিতে এলাকায় তিনি দোর্দণ্ড প্রতাপ, তার নামে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সে হেন কল্যাণ ঘোষের কি দিন খারাপ এলো? হাওড়ার ডোমজুড়ে দীর্ঘদিন ধরে জমে জল। তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা, যেটা হাওড়ায় এখানে মানে কল্যাণ ঘোষের এলাকায় জাস্ট ভাবা যেত না। নোংরা কালো জলে বিধায়ককে নামানো হলো। শুধু বিক্ষোভ নয়, বিধায়ককে ওই কালো নোংরা জলে নামিয়ে হাঁটিয়ে ছেড়েছেন এলাকার মানুষ। দেখে যান কেমন আছি আমরা। পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যরাও বিক্ষোভের মুখে পড়েন। ডোমজুরের সাপুইপাড়া পঞ্চায়েতের চাঁদমারিতে দীর্ঘদিন ধরে এভাবেই বর্ষার জল জমে রয়েছে। আজ বিধায়ক কল্যাণ ঘোষ পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের নিয়ে এলাকা পরিদর্শনে যান। বিধায়ককে হাতের কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। নোংরা জলে বিধায়ককে নামিয়ে এলাকা ঘুরিয়ে দেখানো হয়। জমা জল না নামলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এলাকাবাসী। ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি কল্যাণ। ঘনিষ্ঠ মহলে তার দাবি তিনি কোনো বিক্ষোভের মুখে পড়েননি। স্থানীয়দের অসুবিধার কথা জানতে পেরে তিনি এলাকায় গেছিলেন। এখানে একটা অনেক বড় সড়ো বিপদ হতো। ঘরের মধ্যে বাস করছি, ঘরের মধ্যে চন্দ্রগোড়া থেকে তারপর আরও বিভিন্ন ধরনের সাপ জল ধরা সব হামেশা ঘুরছে। এখানে কখন দুর্ঘটনা হয়ে যাবে, এখান থেকে কাজের অসুবিধা হচ্ছে। অ্যাম্বুলেন্সের জন্য অনেক মানুষ ঠিক মতো হাসপাতালে পৌঁছাতে পারছে না। অনেকটা অসুবিধার মধ্যে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না, বিশাল অসুবিধা। রান্নাবাড়ি করতে পারছি না, দোকানদারি করতে পারছি না, বিশাল অসুবিধা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, দোকানদারি আমার 4 মাস ধরে বন্ধ আছে। এইরকমই আমার অসুবিধা চলছে। আর যদি এইগুলো যদি না ঠিক করে তাহলে আমরা ভোট থেকে আমরা সরে যেতে হবে। কিছু উপায় নেই। হ্যাঁ, কিছু উপায় নেই আর আমাদের। আজকে ওনাকে মানুষ ধরে নিয়ে গিয়ে জলের মধ্যে ঢুকিয়ে দেখাচ্ছে যে দেখুন সাপুইপাড়ার কি অবস্থা। কালকেও কথা রোধ হয়েছিল। সারা হাওড়া জুড়ে বেলগাছিয়া ভাগাড় একটা শুধু বাহানা আছে। হাওড়ার জল নিকাশির ব্যবস্থা কোনো ব্লুপ্রিন্ট নেই টিএমসির কাছে, না হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে, না জেলা পরিষদের কাছে আছে। আমার আদতে বাড়ি হচ্ছে হুগলি। জানি তো বিশ্বকর্মা পুজোর সময় সেখানে একেবারে এলাহি ব্যাপার আমি দেখে বড় হয়েছি, বিশেষ করে শিল্পাঞ্চলে, মানে সাহাগঞ্জের ডানলাপে। কারণ আমাদের আত্মীয়রা সেখানে কাজ করতেন বা বন্ধু বান্ধবদের বাবা কাজ করতেন। সেই আছিলে আমরা চলে যেতাম বিশ্বকর্মা পুজো, সেখানে হই হুল্লোড় করে কাটাবো, খাওয়া দাওয়া অনেক কিছু সেখানে। কিন্তু আজ সেখানে অন্ধকার, অন্ধকারের অতলে তলিয়ে গিয়েছে গোটা ডানলপ। শুধু আছে আগাছার জঙ্গল আর একরাশ হতাশা। বিশ্বকর্মা পুজো মানে কলকারখানায় উৎসব। দিন আনা দিন খাওয়া শ্রমিকদের কাছে সেটাই যেন দুর্গা পুজো। প্যান্ডেল, আলোর রোশনাই, মাইকের কলতান, দর্শনার্থীদের হইচই, খাওয়া দাওয়া, সব মিলিয়ে উৎসবের আমেজ। কিন্তু এখানে সেসব জৌলুসের আর দেখা মেলে না। কারখানার সঙ্গেই অন্ধকারের অতলে তলিয়ে গেছে সবকিছু। এই কারখানাটি বাংলার এক সময়ের গর্ব, হুগলির সাহাগঞ্জের ডানলপ টায়ারের কারখানা। 14 বছর পরও বিশ্বকর্মা পুজোর স্মৃতি হাতড়াচ্ছেন বন্ধ কারখানার শ্রমিকরা। যখনই বিশ্বকর্মা পুজো আসন্ন প্রায় আসছে তখন থেকে আমাদের মধ্যে একটা রব সাজ পড়ে যেত। কিরকম একটা উৎসব মুখরিত জায়গাটা পুরো হয়ে যেত। নতুন জামা কাপড় কেনা, খাওয়া দাওয়া, হইচই, আনন্দ অনুষ্ঠান সবকিছু হতো। এবং বিশ্বকর্মা পুজো আসা মানে আমাদের কারখানার যে একটা মহোৎসব ছিল, সেটা ভর্তি লোকজন আসতো। বিশাল সেদিন মানে একটা রমরম একটা ব্যাপার ছিল। সেদিন কারখানা ছুটিও থাকতো। একটি ভিতরে ঢুকে লোক মানে সেদিনকে পরিদর্শন করতে পারতো। ওই বছর একদিনই সবাই এনজয় করতো। 2011 যে বছর বাংলায় রাজনৈতিক পরিবর্তন হয়েছিল,
সেই বছরই ডানলপের এই কারখানায় জ্বলেছিল লালবাতি। তখন প্রায় 2200 শ্রমিক ছিলেন। তবুও শ্রমিকরা আশায় ছিল একদিন হয়তো আবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু চোখের সামনে সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে যেতে দেখেছেন তারা। এখন কষ্ট মানে বোঝা গেল বুক ফেটে যায় দেখে অবস্থা যেটা হয়েছে। প্রত্যেকের অবস্থা মানে হ্যান্ড টু মাউথ, মানে দিন আনে দিন খায়। মানে শুধু তাই না, মানুষ কাঁদতে পারছে না, আবার বলতেও পারছে না। মানুষজন একটা হতাশার মধ্যে দিন যাপন করছে। আমরা এমন একটা জায়গার মধ্যে পড়ে আছি, এই যেন মরুভূমির মরীচিকা। 71-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ডানলপ টায়ার নিয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। 1999 সালের কার্গিল যুদ্ধেও ডানলপ টায়ার ব্যবহার করেছিল ভারতীয় সেনা। কিন্তু এখন সেসব অতীত। শুধু রয়ে গেছে লম্বা ইটের চিমনি, নিরাপত্তা রক্ষীদের আবাস, ভগ্ন লিফটঘর আর একরাশ শূন্যতা। ডানলপ লেখাও কিন্তু এখন আগাছায় ভরেছে। বিশ্বকর্মা পুজোকে ঘিরে একটা সপ্তাহ রমরম করত এই ডানলপ ফ্যাক্টরি চত্বর, কিন্তু আজ একেবারেই সবকিছুই নিভে গেছে। এই ডানলপ ফ্যাক্টরির যারা শ্রমিক ছিলেন তারা একসময় তাদের রমরমা ছিল এই এলাকায়, কি তারা ডানলপ ফ্যাক্টরির শ্রমিক, কিন্তু আজ তাদের দিন আনা দিন খাওয়ার মতন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখন আর ঘুরে দাঁড়ানোরও স্বপ্ন দেখেন না ডানলপের শ্রমিকরা। এত বছর অপেক্ষা করে বুঝে গেছেন ডানলপে আর কোনো দিন টায়ার তৈরি হবে না, ডানলপে আর কোনো দিন বিশ্বকর্মা পুজোও হবে না। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। সুপ্রিম কোর্টে বড় স্বস্তি আম্বানিদের। অনন্ত আম্বানিদের বন্তারাকে ক্লিন চিট দেওয়া হলো। গুজরাতের জামনগরে বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে কোনো অনিয়ম হয়নি, লঙ্ঘিত হয়নি বন্যপ্রাণ সংরক্ষণ আইন। এসআইটি রিপোর্টকে মান্যতা দিয়ে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। বন্তারা বিতর্কে দাড়ি টানল সুপ্রিম কোর্ট। বন্যপ্রাণ সংরক্ষণে কোনো অনিয়ম হয়নি। অবসরপ্রাপ্ত বিচারপতি জি চিলামেশ্বর নেতৃত্বাধীন এসআইটির রিপোর্টকে মান্যতা দিয়ে জানালো সর্বোচ্চ আদালত। বিচারপতি পঙ্কজ মিত্তল এবং বিচারপতি প্রসন্ন বি ভাড়ালের বেঞ্চের পর্যবেক্ষণ, গুজরাতের জামনগরে আম্বানি গোষ্ঠীর মালিকানাধীন বন্তারা বন্যপ্রাণ সংরক্ষণ আইন ভাঙেনি। বৈদেশিক মুদ্রা পরিচালনা আইন, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন, বিরল প্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত বাণিজ্যিক নীতিভঙ্গ কোনো অভিযোগেরই সত্যতা খুঁজে পায়নি সেট। আদালতের পর্যবেক্ষণ, বন্যপ্রাণ রক্ষণাবেক্ষণে বন্তারার পরিকাঠামো সর্বোচ্চ পর্যায়ে। যাবতীয় ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে বন্তারার পশু পাখি আনা হয়েছে বলে উল্লেখ রয়েছে এসআইটির রিপোর্টে। এই সমস্ত অভিযোগ নিয়ে সিবিআই, ডিআরআই এবং ইডির মতো সংস্থার সঙ্গে কথা বলেছে বিশেষ অনুসন্ধানকারী দল। মন্দিরের হাতি বন্তারায় আনা নিয়ে মামলাকারী আপত্তি টেকেনি সুপ্রিম কোর্টে। আদালতের মতে স্বাধীন তদন্ত কমিটি কোনো অনিয়ম খুঁজে পায়নি, তাই অনাবশ্যক অভিযোগ তোলা ঠিক নয়। কিছু ভালো জিনিস দেশে হতে দিন। সুপ্রিম কোর্টের মতে বন্তারাকে নিয়ে এসআইটির যে উপসংহার টেনেছে তা দ্বিধাহীনভাবে গ্রহণ করায় কোনো বাধা নেই। শেষে মামলা খারিজ করে বন্তারাকে ক্লিনচিট দিল দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।